আপনি আজটি ধর্ম শেখাও অপরে, হাবিবুল আওয়ালকে আসিফ নজরুল। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, টিআইবির সুপারিশ। ছাত্র জনতার আন্দোলনে নিহত শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল। শেখ হাসিনা কোনো পরামর্শই কানে নেননি, বলছেন ইনু। এবং সর্বশেষ জানাবো, বানের পানি নামছে, বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তা, আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি আজটি ধর্ম শেখাও অপরে, হাবিবুল আওয়ালকে আসিফ নজরুল। নির্বাচন আয়োজনে 90 দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রথমে রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করায় যাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজেরটা বিবেচনা করুক। আপনি আজটি ধর্ম শেখাও অপরে আছে না, তারা প্রথমে আত্মসমালোচনা করুক, এমন মন্তব্য করেন আইন, বিচার, সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের একটা লেখা দেখলাম, তিনি আগের সরকারকে স্বৈরাচারী, অগণতান্ত্রিক বলেছেন। তার আগে আত্মসমালোচনা করা উচিত, এই স্বৈরাচারী সরকার এসেছে তার অভিভাবকত্বতে, কাজেই তার কথায় আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সবকিছু সব দিকে দৃষ্টি রেখেই করবো। আমরা বিশ্বাস করি ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। সংবিধান পরিবর্তন কিভাবে হয়েছিল সেটি নিয়ে আদালতে মামলা আছে, এখন এই বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই। আইন উপদেষ্টা বলেন, আদালত চত্বরে আসামিদের উপর হামলা করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমানকে কিভাবে নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা কি এই প্রশ্ন করতে পেরেছিলেন? আপনাদের টিভিতে দেখাতে পেরেছিলেন? একটি মন্ত্রিসভাকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসার দায়িত্ব সাবেক সরকারের। ছাত্র জনতার আন্দোলনে নিহত শেখ হাসিনা সরকারের গঠিত তদন্ত কমিশন বাতিল। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহতের ঘটনা তদন্তে তৎকালীন শেখ হাসিনা সরকার 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিশন গঠন করেছিল তা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত 1 আগস্ট 3 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করেছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার। কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলরুজ্জামান, আর সদস্য ছিলেন বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। শেখ হাসিনা কোনো পরামর্শই কানে নেননি, বললেন ইনু। জনরোষে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সহ এর শরিক দলগুলোর নেতাদের নামে একের পর এক হত্যা মামলা দায়ের হচ্ছে, যাদের মধ্যে একজন 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় বর্তমানে রিমান্ডে আছেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি। হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10 থেকে 11 বছর আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি, যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি, টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন, আমাদের কোনো পরামর্শ তিনি কানে নেননি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ডিবিকে ইনু বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, টিআইবির সুপারিশ। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে সুপারিশ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সুপারিশে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক চর্চার একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না। রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
গণতান্ত্রিক চর্চায় অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকে ও স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। সংসদে বিরোধী দলে থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অবর্তমানে সভাপতি মণ্ডলীর অন্তর্ভুক্ত বিরোধী দলীয় সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে নিজ দলের উপর অনাস্থা প্রস্তাব ও বাজেট ব্যতীত আইন প্রণয়ন সহ অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। বানের পানি নামছে, বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তা, আশ্রয়কেন্দ্র থেকে ফিরে নতুন জীবন যুদ্ধ। ফেনীর ছাগলনাইয়ার শিলুয়া গ্রামের বেলাল হোসেনের ঘরে গত বুধবার রাতে হুহু করে পানি ঢোকে। জীবন বাঁচাতে স্ত্রী ও 2 সন্তান নিয়ে আশ্রয় নেয় স্থানীয় একটি স্কুল ভবনের দোতলায়। ঘটনার মঙ্গলবার থেকে পানি নামতে থাকায় বাসায় ফিরে দেখেন তার ঘর লন্ডভন্ড, ঘরে থাকার মতো অবস্থা নেই। প্রিয় আঙ্গিনা ছেড়ে তিনি আবার ছুটেন স্কুল ভবনে। বেলালের পুকুরের সব মাছও ভেসে গেছে। ছোট মুরগির খামার ছিল, তাও বানের তোড়ে হাওয়া। এখন কি করবেন দিশাহীন তিনি। বেলালের আশা সরকার দ্রুত সহায়তার হাত বাড়াবে। ছাগলনাইয়া শহরের মাইলের মাথার পূর্ব পারে একটি মহল্লা সড়কের ধারে বাস করে 20টি পরিবার। গত বৃহস্পতিবার পরিবারগুলো আশ্রয় নেয় বাসার সিটি আশ্রয় কেন্দ্রে। গতকাল এই এলাকা থেকে পানি নেমে গেছে। ঘর থেকে পানি সরলেও সবকিছু তছনছ। গতকাল দেখা গেছে দীর্ঘদিনের সাজানো ঘরের ধ্বংসযজ্ঞ দেখে অনেকেই কাঁদছেন। মহল্লার বাসিন্দা মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের সব শেষ, কিভাবে ঘর ঠিক করব? জীবনটা বড় কঠিন হয়ে গেল। মাথার উপর ঋণের বোঝা, কিভাবে তা শোধ করব? ফেনী শহরের পানি নেমেছে 2 দিন আগে। ডুবেছিল ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ জনপদ। এখনো পানিবন্দী ফেনীর অন্য উপজেলার কিছু এলাকা। কিছু এলাকায় পানি নেমে যাওয়ায় 1 সপ্তাহ পর ভেসে উঠতে শুরু করেছে ডুবে থাকা বাড়িঘর। গতকাল অনেকে ঘরের অবস্থা দেখতে পথে নামেন, তবে নিজের ঘরের চেহারা দেখে সবার হৃদয়ে রয়েছে রক্তক্ষরণ। পানির স্রোতে নষ্ট হয়ে গেছে প্রায় সবকিছু। তাই এখনো আশ্রয় কেন্দ্রে কাটছে অনেকের দিন। যারা ছাড়ছেন তারা ভাঙা ঘর মেরামতের কঠিন লড়াইয়ে নেমেছেন। এই লড়াই কবে শেষ হবে তাও জানেন না কেউ। এজন্য এক অনিশ্চয়তাকে পিছনে ফেলে আরেক দুর্গম পথে পা বাড়ানো। পানি সরে যাওয়ার পর জমাটবদ্ধ কাদা জানান দিচ্ছে বন্যার চিহ্ন। সড়কের কোথাও কোথাও বড় গর্ত। আশপাশের এলাকা ও সব উপজেলার সঙ্গে ফেনী জেলার সড়ক যোগাযোগ গতকাল কিছুটা চালু হলেও যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফেনী শহর ছাড়া উপজেলা এখনো বিদ্যুৎহীন। মোবাইল ফোন নেটওয়ার্কে এখনো ফেরেনি সবাই। এতে অনেকে নিতে পারছেন না স্বজনের খোঁজ। কুমিল্লার গোমতীতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। 14 উপজেলা এখনো 11 লক্ষাধিক মানুষ পানিবন্দী। বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, পোশাক, জরুরি ওষুধের সংকট। জেলা প্রশাসনের তথ্য বলছে এখনো বিভিন্ন উপজেলায় 20,36,700 মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় বানভাসী মানুষের জন্য সরকারি বেসরকারি সংস্থা এবং সংগঠন রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া প্রতিরোধক ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করছে। দুর্গম এলাকায় অতিরিক্ত পানি ও ত্রাণ বহন করে নিয়ে যাওয়ার মতো পরিবহন না থাকায় সমস্যা হচ্ছে। নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে পড়ার পরিস্থিতি খারাপ হচ্ছে। জেলার রহমতখালী খাল, ভুলুয়া খাল ও ওয়াপদা খাল হয়ে ব্যাপকভাবে পানি ঢুকছে। বাড়ছে নদী খালের পানির উচ্চতা। গতকাল দুপুরেও পানি বাড়ছিল বলে জানিয়েছেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে। তুলনায় গতকাল 30,000-এর বেশি পরিবার পানির বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। তবে বন্যায় মৃত ব্যক্তির সংখ্যা 4 জন বেড়ে 27 জন হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, এখনো পর্যন্ত 11 জেলা 74 উপজেলা বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে এখনো 12,07,429টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এদিকে গতকাল ফেনীর ছাগলনাইয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি পশ্চিম ছাগলনাইয়া 2টি গ্রামে 110 পরিবারের মধ্যে শুকনো খাবার ও পানি বিতরণ করেন। এছাড়া পৌর শহরে একটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ফুলগাজীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।